হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মিনা ম্যাম, আমি আজ তোমাদের তোমরা যারা যারা এসকেভিউ ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের থার্ড সেমিস্টার মেজর 3 যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেখান থেকে আজ যে টপিকটি নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেওয়াই রয়েছে। কবি জীবনানন্দ দাশের যে কাব্যগুলি রয়েছে সেই সম্পর্কে কিন্তু সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। দেখবে তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে বাংলা গীতি কবিতার ইতিহাসে জীবনানন্দ দাশের অবদান। এর আগের দিন ক্লাসে কিন্তু আমি আলোচনা করেছি। তার সঙ্গে আজকে আমি তার কাব্যগুলি যে রয়েছে কবি জীবনানন্দ দাশের, সেই কাব্যগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আগের দিনের ক্লাসটা না দেখে থাকলে অবশ্যই একবার দেখে আসবে, ঠিক আছে? ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের সঙ্গে একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আগে আমি জানিয়ে দিয়ে যাই। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে বা নোটসের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবে বা আমাদের সঙ্গে যুক্ত হবে, তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে দেখো এখানে দুটি নাম্বার দেওয়া আছে, নিচে দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত যেতে পারবে। আর তার সঙ্গে এই সেমিস্টারে তোমাদের কোর্স ফি কি রাখা হয়েছে সেটাও আমি আলোচনা করে দিচ্ছি। যার যা এসকেভিউ ইউনিভার্সিটির আন্ডারে আছো থার্ড সেমে তোমাদের কোর্স ফি কিন্তু আছে 599, ঠিক আছে? যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যোগাযোগ করবে খুব তাড়াতাড়ি এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যায়। ক্লাসের আলোচনায় তাহলে আমি চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে জীবনানন্দ দাশের যে কাব্যগুলি রয়েছে তিনি লিখেছেন। এর আগের দিন আমি নামগুলো বলেছিলাম, সে কাব্য সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আমি আলোচনা করব, ঠিক আছে? দেখো, প্রথমে একবার কাব্যগুলির নাম তোমরা দেখে নাও, এই জায়গাগুলো ভালো করে দেখবে, শর্ট কোশ্চেনে কিন্তু তোমাদের এসে থাকে। কবি জীবনানন্দ দাশের কাব্যগুলি হচ্ছে ঝরা পালক, তার বিখ্যাত একটা কাব্য যেটা 1927 সালে তিনি লিখেছেন। তারপরে রয়েছে ধূসর পাণ্ডুলিপি, তারপরে রয়েছে বনলতা সেন, তার বিখ্যাত একটা কবিতা কবি জীবনানন্দ দাশের। তারপরে রয়েছে মহাপৃথিবী, তারপরে রয়েছে 60টি তারার তিমির, তারপরে রয়েছে রূপসী বাংলা, ঠিক আছে, যেটা 1957 সালে তিনি লিখেছেন। আর জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কাব্য হচ্ছে বনলতা সেন। এই একটুকুন আগে আমি আলোচনা করেছিলাম কবি জীবনানন্দ দাশের একটা শ্রেষ্ঠ কবিতা, সেটা কিন্তু বনলতা সেন, ঠিক আছে? তিনি যে সমস্ত কাব্য লিখেছেন সেগুলোর নাম সাল দুটো কিন্তু দেওয়া রয়েছে, তোমরা একটু ভালো করে দেখে নেবে। দেখো, পরে আলোচনায় চলে যাচ্ছি। আমি বলছি কি, এমনকি নাম কবিতা বনলতা সেন বাংলা সাহিত্যের অন্যতম প্রেমের কবিতা। আমরা দেখবো বাংলা সাহিত্যের ইতিহাসে এই যে বনলতা সেন যে রয়েছে, এটা একটা অন্যতম প্রেমের কবিতা হিসেবে কিন্তু ধরা হয়। কি বলছে যে প্রেম, ইতিহাস, তার সঙ্গে কল্পনা এখানে পাশাপাশি অবস্থান করে আছে এবং নায়িকার সন্ধানে প্রেমিক হাজার হাজার বছর ধরে হেঁটে চলছে। মানে আমরা দেখব এটা শুধুমাত্র জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা তা নয়, একটা আমরা এখানে একটুক্ষণ আগে বললাম একটা হচ্ছে প্রেমের কবিতা হিসেবেও কিন্তু এটা শ্রেষ্ঠ কবিতা বাংলা সাহিত্যের মধ্যে ধরা হয়। তার সঙ্গে এখানে কি বলা হচ্ছে, দুটা জিনিস একসঙ্গে অবস্থান করছে, একটা হচ্ছে প্রেম আর একটা হচ্ছে ইতিহাসের যে কল্পনা, দুটা জিনিস কিন্তু একসাথে পাশাপাশি অবস্থান করছে। এখানে আমরা দেখব যে কবি যে রয়েছে তিনি হাজার হাজার বছর ধরে হেঁটে যাচ্ছেন সেই নায়িকার পথ অবলম্বন করতে, সেই নায়িকাকে খুঁজতে, ঠিক আছে, নায়িকার সন্ধানে। দেখো পরে কি বলছে, সেই যে তার কবিতা রয়েছে সেই কবিতারই কয়েকটা লাইন এখানে তুলে ধরে দিয়েছে, সেটা থেকে আমরা দেখে বুঝতে পারবো। বলছে, হাজার বছর ধরে আমি পথ হাঁটিয়াছি পৃথিবীর পথে, শৃঙ্খল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে, অনেক ঘুরেছি আমি বিম্বিসারের অশোকের ধূসর জগতে। খুব সুন্দর হবে, তিনি যে হাজার হাজার বছর ধরে তার প্রেমিকার সন্ধানে যে হেঁটে চলছেন তার সেই কবিতার কয়েকটা লাইন দিয়ে কিন্তু এখানে বুঝিয়ে দিয়েছে, ঠিক আছে? এরপরে আমরা চলে যাচ্ছি কবিতার কথায়। কি বলছে, কবিতার কথা গ্রন্থে জীবনানন্দ দাশ জানিয়েছেন কবির পক্ষে সমাজকে বোঝা দরকার। কবিতার অস্থির ভিতরে থাকবে ইতিহাস চেতনা ও মর্মে থাকবে পরিচ্ছন্ন কালজ্ঞান। মানে আমরা দেখব তিনি যে কবিতাটি লিখেছেন, এতক্ষণ আমি বনলতা সেন সম্পর্কে বললাম, এখন কবিতার কথা যে রয়েছে এই গ্রন্থ যে তিনি লিখেছেন, এখানে তিনি কি বলছেন এর বিষয় রয়েছে। তিনি বলছেন একটা কবিকে তিনি যে কাব্য লিখবে তাকে সেই সমাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে, তার সঙ্গে তার পাশাপাশি তার মধ্যে কিন্তু একটা কাল জ্ঞানও থাকতে হবে। তাই বলছে ইতিহাস চেতনার পাশাপাশি সময় চেতনা তার কবিতার বড় আকার ধারণ করেছে। আমরা দেখব জীবনানন্দ দাশও যে সমস্ত কবিতা লিখেছেন ইতিহাসের পাশাপাশি কিন্তু আমরা দেখব
সেই সমাজের সম্পর্কে একটা বড় যে ধারণা সেটাও কিন্তু তিনি স্থান দিয়েছেন তার বিভিন্ন কাব্যের মধ্যে। তাই বলছে তিনি প্রেমের কবি, জীবনের কবি। একটুক্ষণ আগে আমি বলেছিলাম যখন ক্লাসের আলোচনা শুরু করেছিলাম তাকে কিন্তু প্রেমের কবি বলা হয়, রোম্যান্টিক কবি কিন্তু বলা হয় তাকে, ঠিক আছে। তার সঙ্গে জীবনের কবিও কিন্তু বলা হয়। বলেছে জীবনানন্দের নায়িকার বরাবর কল্পনা জগতে ঘুরে বেড়ায়। আমরা দেখবো তিনি লিখতে পেরেছিলেন এই পৃথিবী রণরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়, আসলে শেষ সত্য হচ্ছে প্রেম। দেখো খুব সুন্দরভাবে, মানে আমরা সবসময় দেখবো যে তার যে মনের মধ্যে তিনি যে নারীর চিত্র অঙ্কন করে রেখেছেন, তার সেই নায়িকা কিন্তু কল্পনার জগতেই থাকেন এবং তিনি বলেছেন 2-3 লাইন সেই সম্পর্কে যে আসলে শেষ সত্য কিন্তু শেষ সত্য নয়, আসলে শেষ সত্য হচ্ছে প্রেম আর মানুষের প্রতি মানুষের ভালোবাসা। সুচেতনা কবিতায় আমরা শুনতে পাই। আমরা দেখবো এরপরে চলে যাচ্ছে সুচেতনা, যে তিনি যে কবিতা লিখেছেন সেই কবিতাও তিনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। সেখানে কয়েকটা লাইন এখানে বলছে যে সুচেতনা এই পথে আলো জ্বলে, এই পথেই পৃথিবীর ক্রমমুক্ত হবে। অনেক শতাব্দীর মনীষীর কাজ এই বাতাস কি পরম, সূর্য করো উজ্জ্বল, প্রায় তত দূর ভালো মানব সমাজ। খুব সুন্দরভাবে আমরা দেখবো সুচেতনা যে পথ জেলে চলছে পৃথিবী সেই সম্পর্কে কিন্তু এখানে কয়েকটা লাইন তুলে ধরে দেওয়া হয়েছে সেই কবিতায়, ঠিক আছে। দেখো তারপর বলছে জীবনানন্দ দাশের অন্যতম 2টি কবিতা, একটা হচ্ছে বোট আর একটা হচ্ছে 8 বছর আগের একদিন, ঠিক আছে। এই 2টা কবিতাও কিন্তু তার অন্যতম 2টি কবিতার মধ্যে পড়ে, যেখানে আমরা দেখবো সর্বদা আমাদের ভিতরে এক বোধ কাজ করে। এই যে বোধ, যে কবিতা তিনি লিখেছেন এই কবিতার মধ্যে আমরা দেখবো সর্বদা মানুষের ভিতর যে একটা বোধ কাজ করে সেটা সম্পর্কে তিনি বলেছেন যে বোধের সন্ধান ব্যক্তি মানুষ নিজেও জানে না, মানে মানুষ কি পেতে চাইছে বা মানুষের কি চাওয়া সেটা সে নিজেও বুঝতে পারে না। তাই বলছে যে তেমনই সংসারে সব থাকা সত্ত্বেও তার নায়ক বর্গের দিকে এগিয়ে যায়, মনের ভেতরে ঘটতে চলা সমস্ত অনুঘটনার সন্ধান মানুষ নিজেও জানে না। এই বোধ কবিতায় কিন্তু তিনি খুব সুন্দরভাবে আর কি লিখেছেন, ঠিক আছে। মানে মানুষ নিজের জীবনে যে আসলে কি খুঁজে চলছে তা মানুষ নিজেও জানে না, তা বোধ কবিতার মধ্যে তিনি খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। তো সংক্ষেপে যদি আমরা বলি কি বলা যাচ্ছে, জীবনানন্দ দাশ রবীন্দ্র উত্তর যুগে গীতি কবিতার ইতিহাসে সর্বাধিক গুরুত্বপূর্ণ কবি এবং তিনি গীতি কবিতায় আধুনিক মানুষের নিঃসঙ্গতা, প্রকৃতি প্রেম এবং অস্তিত্ববাদীর বেদনার নতুন সুর সংযোজন করে বাংলা কবিতাকে বিশ্ব সাহিত্যের মর্যাদায় উন্নীত করেছে, ঠিক আছে। বিভিন্ন বিষয় নিয়ে, মানে তাকে আধুনিক যাত্রা, মানে সে যখন রবীন্দ্র উত্তরকালে রবীন্দ্রনাথকে সবাই অবলম্বন করছিলেন তখন কিন্তু তিনি একটা নতুন দিক নিয়ে কিন্তু এই বাংলা গীতি কবিতার ইতিহাসে কিন্তু এসেছে, ঠিক আছে। তো আজ তার এই কাব্যগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা আমার এতটুকুন ছিল। এই ইনফরমেশন নিয়ে কিন্তু আমি ক্লাসের শুরুতে আলোচনা করে দিয়েছি। আজকে ক্লাস আমি এখানেই রাখছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।